চট্টগ্রাম বন্দরে অস্বাভাবিক কন্টেইনার জটে উদ্বিগ্ন ব্যবসায়ীরা, সমাধান হচ্ছে না এখনই, বলছে কর্তৃপক্ষ। রপ্তানি লক্ষ্য পূরণ না হওয়া উদ্বেগের, বললেন স্পিকার। বাজার ধরতে গবেষণার গুরুত্ব আরোপ। সব অভিবাসীকে বৈধতা দিচ্ছে মালয়েশিয়া, হিমশিম খাচ্ছে দূতাবাস, হয়রানির অভিযোগ। স্বাগত নিউজ 24 বিজনেসের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। দেখছিলেন ইসলামী ব্যাংক শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রাম বন্দরে অস্বাভাবিক কন্টেইনার জটে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। মঙ্গলবার সচিবালয়ে এ নিয়ে বৈঠক হলেও সমস্যার সমাধান ঠিক কবে হবে তা জানাতে পারেনি বন্দর কর্তৃপক্ষ ও নৌ মন্ত্রণালয়। ব্যবসায়ীরা বলছেন, এই অবস্থার কারণে কেবল পোশাক খাতেই রপ্তানি কমেছে প্রায় 11%। জুবাইর আল মাহমুদের প্রতিবেদন। গেল 24 জুন মিশর থেকে আসা একটি জাহাজ চট্টগ্রাম সমুদ্র বন্দরে পণ্য খালাস করতে আসলে দুটি গেন্টি ক্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে বন্দরের 4টি ক্রেনের মধ্যে দুটিই বিকল হয়ে যায়। এর বিরূপ প্রভাব পড়েছে বন্দরে। 36,357টি কন্টেনার রাখার ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে কেবল 20 ফুট দীর্ঘ কন্টেনারই জমা পড়েছে 37,000-এরও বেশি। আর বন্দর ও বহির্নোঙরে অবস্থান করছে কন্টেনার ভর্তি শত শত জাহাজ। এমন অবস্থায় সমাধান খুঁজতে মঙ্গলবার সচিবালয়ে ব্যবসায়ীদের সাথে জরুরি বৈঠক করেন নৌমন্ত্রী শাহজাহান খান। বৈঠকে ব্যবসায়ীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। যে সময় আমি আমার দেশের ব্যবসা লস করছি, ভারতে তখন 14% তাদের রপ্তানি প্রবৃদ্ধি। আপনার কাছে কিন্তু সলিউশন আছে, আপনাদের কাছে যারা কর্মকর্তা আছেন। এক্সপোর্ট ইজ সাচ এ সেন্সিটিভ, এবং আমরা শুনতে চাই না হুইজ সাইফ পাওয়ার টেক, হু ইজ মোর পাওয়ারফুল, হু ওয়াজ দ্যাট, উই ডোন্ট কেয়ার। প্রাথমিক সমস্যা আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সমাধানের কথা বলেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। তবে এত অল্প সময়ে সমস্যা সমাধান নিয়ে শঙ্কা প্রকাশ করেন নৌমন্ত্রী নিজেই। 2 সপ্তাহ এটা ম্যাসিভ কম্পেনসেশনের ব্যাপার। যে পিএনআই ক্লাবের সাথে এখন আমাদের একটা লিগ্যাল একটা হ্যাসেল চলছে। এখন তারা আমাকে 2 সপ্তাহ মানে আগামী 24-25 তারিখের মধ্যে দিয়ে দিবে। আমরা আশা করি খুব দ্রুততার সাথে। এখন আমি এই মুহূর্তে টাইম বলতে পারবো না। আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে আছি, আমি সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা বললাম। পরশুদিন বেলা 2:30টার সময় আমরা সবাইকে ডেকে এখানে একটা সভার আমরা ব্যবস্থা করি। ব্যবসায়ীরা বলছেন, বন্দরে সৃষ্ট জটিলতায় এরই মধ্যে শুধু পোশাক খাতেই রপ্তানি কমেছে 11%। জুবাইর আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। ইউরোপের বাজারে পোশাক সহ অন্যান্য পণ্যের রপ্তানি বাড়াতে গবেষণার উপর গুরুত্ব দিলেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। রাজধানী মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সেমিনার শেষে এমন মত দেন তিনি। এ সময় ইইউ রাষ্ট্রদূত সব ধরনের সহায়তা দিতে তাদের আগ্রহের কথা জানান। বিস্তারিত সুলতান আহমেদের প্রতিবেদনে। ইউরোপীয় ইউনিয়নের গবেষণা ফান্ড ইইউ হরিজন 2020 থেকে কি সুবিধা নিতে পারে বাংলাদেশ, এমন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ইইউ রাষ্ট্রদূত বলেন, জলবায়ু পরিবর্তন, খাদ্য কিংবা কৃষিখাত সহ যে কোনো বিষয়ে গবেষণায় পাশে থাকতে চান তারা। This is very much a vision, this is very much a purpose that is supported by Horizon 2020, and I am confident that this seminar today will bring us together to serve this noble purpose. এ সময় মেট্রোপলিটন চেম্বার সভাপতি দেশের ব্যবসা বাণিজ্য সহ নানা ক্ষেত্রে গবেষণার গুরুত্ব তুলে ধরেন। ইউর অ্যাম্বাসেডরই কিন্তু নিজে উদ্যোগ নিয়ে এসে যখন দেখেছেন যে প্রথমে হরাইজন 2020-র প্রথম 2-3 বছর চলে গেছে, আমাদের এখান থেকে তত প্রপোজাল আসছে না, তারাই কিন্তু উদ্যোগ নিয়ে আমাদের কাছে এসছেন যে এই ইনোভেশনগুলো করেন। কাজে নিঃসন্দেহে যদি যত কোঅপারেশন এবং কোলাবোরেশন বাড়বে, সম্পর্ক ততই আরও কাছের হবে, তত ভালো হবে। পরে স্পিকার ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশের উন্নয়নের বন্ধু হিসেবে উল্লেখ করেন। ইইউতে পোশাক সহ অন্যান্য পণ্যের বাজার প্রসারিত করার কথা বলেন তিনি।
আমরা যদি গবেষণা প্রপোজালগুলো তৈরি করতে পারি তাহলে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের যে ফান্ড এই গবেষণার জন্য বরাদ্দ আছে সেটার অংশীদারও বাংলাদেশও হতে পারবে। আমাদের এক্সপোর্ট বাস্কেটের ডাইভার্সিফিকেশন, আরও কি পণ্য আমরা উৎপাদন করতে পারি বা আরও কি পণ্য আমরা রপ্তানি করতে পারি, সেই জায়গায় আমাদের কি প্রসপেক্ট বা সম্ভাবনা আছে সেই বিষয়েও রিসার্চ হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে বলেও আশা করেন শিরিন শারমিন চৌধুরী। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। অবশেষে মালয়েশিয়ায় বাংলাদেশি সহ প্রায় 6 লাখ অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানিয়েছে দেশটির সরকার। এদিকে অবৈধ অভিবাসীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ দূতাবাস। কেউ আবার দূতাবাসের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছেন। মালয়েশিয়ার প্রতিনিধি শাহাদাত হোসেনের সহায়তায় লাকমিনা জেসমিন সোমার প্রতিবেদন। গত কয়েক সপ্তাহের অভিযানে মালয়েশিয়া সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসী। সরকারি ঘোষণা অনুযায়ী আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত রিহায়ারিং কর্মসূচির আওতায় বৈধ হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও এই ধরপাকড় চালায় দেশটির সরকার। এ নিয়ে সোমবার দেশটির ইমিগ্রেশন বিভাগের সঙ্গে বৈঠক করেন স্থানীয় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ওই বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। ওই মিটিংয়ে যারা ছিলেন তাদের সবাইকে বলেছেন যে এইটি একটি উদাহরণ হতে পারে, যে উদাহরণের মধ্য দিয়ে আমরা সবাইকে এখানে বৈধকরণ করতে পারি। পাসপোর্ট সংগ্রহ ছাড়াও নানা ধরনের সেবা নিতে স্থানীয় দূতাবাসে হুমড়ি খেয়ে পড়ছে বাংলাদেশিরা। গত এক সপ্তাহে প্রায় 32,000 অভিবাসীকে কনসুলার সেবা দিয়েছে দূতাবাস। এই পর্যন্ত প্রায় 1 লক্ষ বাংলাদেশি ই কার্ড পেয়েছেন, যা মোট আবেদনের 57%। অন্যদিকে রিহায়ারিং প্রক্রিয়ায় আসতে পেরেছে প্রায় 3 লক্ষ বাংলাদেশি, যা মোট আবেদনের 89%। দূতাবাসের এই হিসাব বলছে দেশটিতে অবস্থানরত প্রায় 6 লাখ অবৈধ বাংলাদেশির বড় অংশই এরই মধ্যে বৈধ হওয়ার সুযোগ নিয়েছে। আইনের আওতায় সব ধরনের সহযোগিতা যেগুলো দেওয়া দূতাবাসের পক্ষে সম্ভব, সব ধরনের সহযোগিতা দিয়ে আমরা তাদেরকে হেল্প করব, সহযোগিতা করব। তবে দূতাবাস থেকে সেবা পাওয়া নিয়ে বিভিন্ন হয়রানির অভিযোগও তুলছে কেউ। মেডিকেল হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, সব হয়েছে, এখন পর্যন্ত ভিসা পাচ্ছি না। আবার ভয় পাচ্ছি যে সে টাকা আবার মেরে নিল নাকি। সঠিক সময় মতন আমাদের পাসপোর্ট দিতেছে না। এই 1 মাসের মধ্যে আমরা পাসপোর্টটা পাই, এটাই আমাদের অনুরোধ। বাংলাদেশ সরকারের কাছে টাকা আমাদের একটু বেশি লাগলো, আমরা পাসপোর্টটা আর্লি চাই। মালয়েশিয়ায় শিল্প কলকারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় 12 লাখ বাংলাদেশি কাজ করছে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। মাছ চাষে গড়ব দেশ, বদলে দেব বাংলাদেশ, এই স্লোগানে এবার সারা দেশে আজ থেকে 24 জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। মঙ্গলবার জাতীয় মৎস্য সপ্তাহ 2017 উপলক্ষে মৎস্য ভবনে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ সাইদুল হক বলেন, 2016-17 অর্থ বছরে উৎপাদন 38,78,000 মেট্রিক টনে উন্নীত করা সম্ভব হয়েছে। আর 2017-18 অর্থ বছরে উৎপাদন 40,50,000 মেট্রিক টন অর্জিত হবে। দেশের মৎস্য সম্পদের সর্বোচ্চভাবে নিশ্চিত করে অধিক উৎপাদন ও সরবরাহের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় মৎস্য অধিদপ্তর 18 থেকে 24 জুলাই সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ 2017 উদযাপন করতে যাচ্ছে। প্রতি বছর বর্ষা মৌসুমে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়। তবে এবার পাহাড় ধসের ঘটনায় পাল্টে গেছে সেই চিত্র। রাঙ্গামাটির পর্যটন স্পটগুলো বর্তমানে শূন্য, ফলে এখানকার পর্যটন ব্যবসায় নেমেছে ধস। রাঙ্গামাটি প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এলোমেলো সারিতে সাজানো উঁচু নিচু ছোট বড় অসংখ্য পাহাড়ের সমাবেশ, যেদিকে চোখ যায় স্বচ্ছ পানি আর বিস্তীর্ণ সবুজের হাতছানি। এমনই এক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি। আর এই সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছরই বর্ষা মৌসুমে হাজার হাজার পর্যটক ছুটে আসেন। তবে এবছরের চিত্রটা ভিন্ন। ভারী বর্ষণে পাহাড় ধসের কারণে রাঙামাটি পর্যটন, রাজবন বিহার, ডিসি বাংলো, সুখী, নীলগঞ্জ, সুবলং সহ সব পর্যটন স্পটই এখন পর্যটক শূন্য। পাহাড় ধসের পরে আমাদের গেস্ট নাই, রেস্টুরেন্টে অ্যাকোমোডেশনে কোনো গেস্ট হইতেছে না, গাড়ি থেকে চলতেছে না, তো
আমরা আশা করি গাড়ি যদি বড় গাড়ি আসতে পারে তাহলে আমাদের ট্যুরিস্ট হবে। সম্প্রতি পাহাড় ধসে রাঙামাটির পর্যটন স্পটগুলোর কোনো ক্ষতি না হলেও সড়ক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় পর্যটক সমাগম নেই বলে জানালেন সংশ্লিষ্টরা। এখনো সেরকম টুরিস্ট আসছে না, যার কারণে আমরা সেরকম কাঙ্ক্ষিত টুরিস্ট না আসা আমরা সেটা আয়তা আসছে না আমাদের। গেল 3 মাস পর্যটক না থাকায় আর্থিক লোকসানে পড়েছে নৌযান মালিকরাও। পাহাড় ধসের ঘটনার পর থেকে আমাদের ব্যবসা বাণিজ্য একেবারে বন্ধ। প্রায় 100টা ট্রলার, প্রায় 100 জন বোট মালিক চালক সবাই একেবারে বসা, লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একেবারে সবাই বসা অবস্থায়, কোনো ধরনের পর্যটক না থাকার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হলাম। গেল 13 জুন রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় 120 জন মারা যায়। এর মধ্যে শুধু রাঙামাটি শহরেই প্রাণ হারায় 73 জন। নিউজ 24 বিজনেসে বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। নিউজ 24 বিজনেসে আবারও স্বাগত। পার্বত্য জেলা বান্দরবানে চলতি মৌসুমে আনারসের বাম্পার ফলন হয়েছে, বাজারেও দাম ভালো, এজন্য খুশি কৃষকরা। এখানকার আনারস স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কবির হোসেন সিদ্দিকীর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বান্দরবনের মাটি ও আবহাওয়া আনারস চাষের জন্য বিশেষ উপযোগী হয়। প্রতি বছরই এখানে উৎপাদন বেশ ভালো হয়। তবে এবার রুমা থানচি এলাকায় আনারসের ফলন বেশি হয়েছে। পাহাড়ি এলাকায় অন্যান্য ফসলের চেয়ে আনারসের উৎপাদন খরচ অনেক কম, আর স্বল্প পরিশ্রমে এই ফল আবাদ করে বেশ লাভ হয় কৃষকদের। আমাদের দুইটা আনারস বাগান আছে, ওখান থেকে প্রচুর আনারস এবছরে লাভ করছে। আনারস বাগান খরচ কম, লাভ বেশি। এগোর মধ্যে 40,000 লাগাই, ফল পাইছে 20,000, টাকা পাইছে 2 লাখ। এখানকার উৎপাদিত আনারস সুস্বাদু হওয়ায় দেশের অন্যান্য জেলায়ও রয়েছে এর চাহিদা। এই জায়ান্ট কিউর বৈশিষ্ট্য হলো এটি রসালো, সাইজে বড় এবং আপনার পাতার কাঁটাগুলো কম। এতে করে এই সাইজ বড় হওয়ার কারণে এবং রসালো হওয়ার কারণে, মিষ্টতা বেশি হওয়ার কারণে এটি বাজারে চাহিদাও বেশি এবং যারা ভোক্তা তারা কিন্তু এটাতে আগ্রহ বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে চলতি বছর বান্দরবানে প্রায় 600 হেক্টর জমিতে জায়ান্ট কিউ জাতের আনারসের চাষ হয়েছে। এগিয়ে চলেছেন জয়পুরহাটের নারীরা। একসময় গৃহস্থলীর কাজে কর্মে 4 দেয়ালের গণ্ডির মধ্যেই কাটত যাদের জীবন, তারা এখন যোগ দিচ্ছেন নানা বৈচিত্র্যময় পেশায়। নিজ পেশায় অর্জন করছেন সফলতা। আর শুধু কেন্দ্রে নয়, প্রতিটি পর্যায়ে নারীর ক্ষমতায়ন বাড়লে নারীরা আরও এগিয়ে যাবে বলে মনে করছেন নারী নেত্রীরা। আলমগীর হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এই চিত্রই বলে দেয় কতটা এগিয়েছে জয়পুরহাটের নারীরা। কয়েক বছর আগে গৃহস্থালির কাজকর্মেই নিয়োজিত থাকতো যে নারী, সেই নারী এখন বেছে নিয়েছে এমন বৈচিত্র্যময় কাজ। 4 দেওয়ালের বন্দি জীবন পেরিয়ে তারা এখন ব্যস্ত সময় পার করছেন শৈল্পিক নানা পণ্য তৈরিতে। হাল আমলে অনেকে আবার যুক্ত হচ্ছেন নানা আধুনিক পেশায়। নারীরা সমাজে আর পিছিয়ে নেই, বরং নিজেদের পরিশ্রমের মাধ্যমে তাদের এমন সাফল্য বলে মনে করেন এই নারী নেত্রীরা। এখনকার নারীরা কেউ বসে থাকতে চায় না, তারা পুরুষের পাশাপাশি থাকতে চায়, পুরুষকে সহযোগিতা করতে চায়। নারী কিন্তু পুরুষের চেয়ে আমরা মনে করি অনেক বেশি পরিশ্রম করে সর্বক্ষেত্রে, কারণ এখন নারী তো আর পিছিয়ে নেই, প্রত্যেকটা সেক্টরে বলেন নারীরা এগিয়ে আছে। তবে নারী ক্ষমতায়নে আরও বেশি কাজ করতে হবে বলেও জানান নারী জনপ্রতিনিধি ও সংগঠকরা। সব নারীরাই আমাদের কাছে আসেন, কিন্তু নারীদের সেইভাবে আমরা সুযোগ সুবিধা করে দিতে পারতেছি না, তাদের কাছে পৌঁছতে পারতেছি না। আসলে নারীর ক্ষমতায়ন বলতেও আমরা বুঝি না অনেক কিছু, যে মূল এর থিমটা কি। নারীর ক্ষমতায়ন মানে নারীর মানুষ হিসাবে যে বাঁচার একটা অধিকার, একটা পুরুষ সামাজিকভাবে যে মর্যাদা পায়, নারীকেও সেই মর্যাদায় অধিষ্ঠিত করা, তাকে সেই সম্মানটা দেওয়া, তাকে মূল্যায়ন করা, এটাই। এদিকে জয়পুরহাটে নারীদের আত্মনির্ভরশীল করতে নেওয়া হয় নানা প্রশিক্ষণ।
এসব প্রশিক্ষণের মাধ্যমে নারীরা এগিয়ে গেলেও নারী শিক্ষার উপর গুরুত্ব দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। নারীর ক্ষমতায়ন অবশ্যই পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে, তবে আরও নারীর ক্ষমতায়ন বৃদ্ধি হতে হলে অবশ্যই নারীর শিক্ষার প্রসার ঘটাতে হবে এবং নারীদের আত্মনির্ভরশীল হতে হবে। জয়পুরহাটের এই নারীদের সাফল্যের গল্পে উদ্বুদ্ধ হচ্ছেন অন্য জেলার নারীরাও। শেয়ার বাজারের খবর, সপ্তাহে তৃতীয় কার্যদিবসে সূচকের মিশ্র ধারায় শেষ হয় দেশের 2 স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয় 962 কোটি টাকা আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় 53 কোটি টাকা। আরও জানাচ্ছেন তাজিন আশরাফি। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের নিম্নমুখী ধারায় শেষ হয় ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স 5 পয়েন্ট কমে দাঁড়ায় 5819 পয়েন্টে আর লেনদেন হয় 962 কোটি টাকা, যা গেল কার্যদিবসের তুলনায় 185 কোটি টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 110টির, কমেছে 177টির এবং অপরিবর্তিত রয়েছে 44টির। লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ICBAMCL সেকেন্ড মিউচুয়াল ফান্ড, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক CASPI 10 পয়েন্ট বেড়ে হয় 18,060 পয়েন্ট আর লেনদেন 10 কোটি টাকা কমে হয়েছে 53 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 94টির, কমেছে 136টির এবং অপরিবর্তিত রয়েছে 28টির। তাজিন আশরাফি, নিউজ 24। নিউজ 24 বিজনেসে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস। নতুন করে 15,000 অস্থায়ী ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির এই সিদ্ধান্তের কথা জানায় রয়টার্স। মার্কিন শ্রমমন্ত্রী আলেকজান্ডার কস্তার সঙ্গে বৈঠকের পর হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জন কেলি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। শ্রমমন্ত্রী জানান, মার্কিন ব্যবসায়ীদের সহায়তা করতে হোমল্যান্ড সিকিউরিটি অস্থায়ী ভিসার অনুরোধ জানায়। এরই প্রেক্ষিতে আলোচনার মাধ্যমে নতুন করে অস্থায়ী ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিল মার্কিন সরকার। এনিগমা প্রায় 8 দশক আগে ব্যবহৃত যন্ত্রটি দেখতে টাইপরাইটারের মতো হলেও এটি ব্যবহার করা হতো যুদ্ধের গোপন তথ্য আদান প্রদানে। বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান আর্টমার্ক সম্প্রতি ঐতিহাসিক এই যন্ত্র নিলামে বিক্রি করছে। ফারহিন ইসলামের রিপোর্ট। দেখলে মনে হবে যেন সাধারণ একটি টাইপরাইটার, তবে টাইপরাইটারের মতো দেখতে হলেও এটি একটি ক্রিপ্টোগ্রাফি যন্ত্র, যা এনিগমা নামে পরিচিত। সম্প্রতি বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান আর্টমার্ক যন্ত্রটিকে নিলামে তোলে, বিক্রি হয় 45,000 ইউরোতে। আর্টমার্ক জানায়, রোমানিয়ার বাজারে যন্ত্রটি কেউ মাত্র 100 ইউরোতে বিক্রি করে, পরে তা হাত ঘুরে বর্তমান সংগ্রহকারীর হাতে এসে পড়ে। আর্টমার্ক আরও জানায়, 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে রোমানিয়া জার্মানি নাৎসি বাহিনীর মিত্র থাকা অবস্থায় যুদ্ধের গোপন তথ্য ও সাংকেতিক কোড আদান প্রদানে ব্যবহার করা হতো যন্ত্রটি। পরবর্তীতে ব্রিটিশ গণিত বিশেষজ্ঞের একটি দল এসব টাইপরাইটারের কোড খুলতে এবং এর কাজ সম্পর্কে নিশ্চিত করেন। যে সংগ্রহকারীর কাছে আমরা এটি পেয়েছি তিনি একজন ক্রিপ্টোগ্রাফির অধ্যাপক, যিনি তথ্যভেদ বা এনিগমাতে তার জীবন উৎসর্গ করেছেন। তাই হয়তো ভাসমান কোনো বাজার থেকে এই টাইপরাইটারটির মূল্য বুঝেছিলেন তিনি। গেল মাসে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টির নিউ ইয়র্ক বুকের আয়োজনে আরেকটি ক্রিপ্টোগ্রাফিক যন্ত্র নিলামে বিক্রি হয় প্রায় $5.5 লাখ। ফারহিন ইসলাম, নিউজ 24। নিউজ 24 বিজনেস শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। চট্টগ্রাম বন্দরে অস্বাভাবিক কন্টেইনার জটে উদ্বিগ্ন ব্যবসায়ীরা, সমাধান হচ্ছে না এখনই, বলছে কর্তৃপক্ষ। রপ্তানি লক্ষ্য পূরণ না হওয়া উদ্বেগের, বললেন স্পিকার। বাজার ধরতে গবেষণায় গুরুত্ব আরোপ।
এবং সব অভিবাসীকে বৈধতা দিচ্ছে মালয়েশিয়া, হিমশিম খাচ্ছে দূতাবাস, হয়রানির অভিযোগ। এই ছিল এখনকার নিউজ 24 বিজনেস। এরপর দেখবেন নিউজ 24 স্পোর্টস। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।